ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্যা বা'দা। আমার মনে হয় মাইক লাগবে না ইনশাআল্লাহ। আস্তে আস্তে ভলিউম বাড়বে। আমার আগের বক্তা যেভাবে করেছে আমিও সেভাবে করার চেষ্টা করব। প্রথমত আজকের যে আলাপের বিষয়বস্তু, আমি এই বিষয়বস্তু নির্ধারণের জন্য যারা এইটার আয়োজন করেছেন, বিশেষ করে আমাকে দাওয়াত দিয়েছেন আমার ছোট ভাই নাইম আহমেদ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা বক্তা আমন্ত্রিত অতিথি তাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের যে আজকের বিষয়বস্তু, আমি বিষয়বস্তুর উপরে প্রথমে একটু ফোকাস দিতে চাই। বিষয়বস্তুটা হলো যে উপনিবেশের মোকাবেলায়, ঠিক আছে, বিষয়বস্তুটা হলো আমরা সকলেই জানি বা বুঝছি ইতিমধ্যেই, সেটা হলো উপনিবেশের মোকাবেলায় বাংলাদেশপন্থী রাজনীতির ভবিষ্যৎ। এইখানে মোটা দাগে দুইটা বিষয়। আমি তো টিচার মানুষ, সুতরাং একটু টিচিং ভঙ্গিতেই আমার কথাবার্তা হবে, বা একটু বাকি দুইজন যে বলছেন ওনারা যেইভাবে বলছেন আমি হয়তো ওইভাবে বলতে পারবো না। আমারটা একটু একাডেমিক ডিসকাশনই হবে অনেকটা। আমি বইয়ের নামও বলবো, সুতরাং আমাকে ওই কাতারে ফেলার দরকার নাই যারা ওই যে কী বলে এই পাঠক সমাবেশে অথবা বাংলা একাডেমিতে অথবা অন্য জায়গায় আলাপ করে তাদের মতো না। তবে আমি অর্গ্যানিক আলাপ করার চেষ্টা করব, কারণ আমার কথাবার্তা এই লেভেলেই। উপনিবেশ বিষয়টা আমাদের আরেফিন খুব সুন্দর করে বুঝিয়েছে, আমি এটা বলবো, চমৎকারভাবে উপস্থাপন করেছে, 4টা ফরম্যাট দেখিয়েছে। তো আমাদের কবি সাহেব যে কথাটা বললেন, এই কথাটাকে আমি একটু ধরে নিয়ে আলাপটা শুরু করতে চাই। সেটা হলো মনস্তাত্ত্বিক। মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের এখানে যে উপনিবেশটা আছে, প্রথমে যদি আমরা প্রশ্ন করি যে উপনিবেশ আছে কি নাই, উপনিবেশ খুব ব্যাপকভাবে উপস্থিত আছে, ব্যাপক মাত্রায়, এবং এটা সর্বগ্রাসী রূপে উপস্থিত আছে উপনিবেশ। কিন্তু সেইটার ফিজিক্যাল ফর্ম, মানে এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা বা সারফেসটা আমরা এটা কম দেখতে পাই। আসলে কম দেখতে পাই না, কম বুঝতে পারি। মূলত হলো আমরা কম বুঝতে পারি। উপনিবেশ আমাদের এখানে ব্যাপক মাত্রায় উপস্থিত আছে। এখন উপনিবেশ উপস্থিত আছে, সেই উপনিবেশকে তো মোকাবেলা করতে হবে। যদি মোকাবেলা না হয়, তাহলে বাংলাদেশপন্থী যে রাজনীতি এইটা কখনোই দাঁড়াইতে পারবে না। ভবিষ্যৎ তো অনেক পরে, প্রথমে তো দাঁড়াইতে হবে তাকে। এই দাঁড়ানোর সুযোগও সে পাবে না যদি উপনিবেশকে মোকাবেলার প্রস্তুতি না নেওয়া হয়। কারণ যেহেতু মনস্তত্ত্বে আছে, মনের মধ্যে সেট আছে, আমাদের বুদ্ধিবৃত্তিতে আছে, চিন্তায় আছে, কল্পনায় আছে, উপন্যাসে আছে, কবিতায় আছে, গল্পে আছে, সব জায়গায় আছে। অর্থাৎ যেসব অ্যাঙ্গেল দিয়ে, যেসব উপাদান দিয়ে, যেসব জিনিস দিয়ে মানুষ সাধারণত চিন্তা করে, যেসব জিনিস দিয়ে মানুষ সাধারণত নিজের মাইন্ডসেটটা ঠিক করে, যেসব জিনিস দিয়ে মানুষ সাধারণত নিজের ফিকিরগুলা তৈরি করে, এই সবগুলোর মধ্যে উপনিবেশের ব্যাপক প্রভাব আছে। এই প্রভাবগুলো থাকার কারণেই আমাদের আজকের বিষয়বস্তু ঠিক আছে, এবং খুবই সুন্দর, খুবই চমৎকার সিলেকশন যে উপনিবেশের মোকাবেলা। এখন মোকাবেলা মানে হচ্ছে একদম সম্মুখ, মানে সামনাসামনি মোকাবেলা দুই অর্থ হইতে পারে। একটা অর্থ হচ্ছে যে মোকাবেলা আমরা ফিজিক্যাল মোকাবেলা দেখাই, যে মানুষের সঙ্গে মানুষের লড়াই লাগলে আমরা মোকাবেলা বলি। আবার বুদ্ধিবৃত্তিক যে লড়াই, সেটাকে আমরা মোকাবেলা বলি। এখন এই যে আমাদের এখানে উপনিবেশের মোকাবেলায় আমরা যে বাংলাদেশপন্থী রাজনীতির ফর্ম ঘটাবো বা এটাকে দাঁড় করাবো এবং এইটাকে সামনে টেনে নিয়ে যাব, আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব, এই ব্যাপারগুলোর মূল যে আমি পয়েন্টটা আনতে চাই সেটা হলো যে বাংলাদেশ আসলে কি কি পন্থা আছে। উপনিবেশ নিয়ে যেহেতু আরিফিন বলেছে, আমি ওটা নিয়ে বলতে চাই না তেমন একটা। আমার বাংলাদেশে পন্থা আছে কি, অনেকগুলি পন্থা আছে। আমাদের কবি ভাই বলছেন অনেকগুলি পন্থা আছে। দেখেন, আমরা যদি আমাদের ইতিহাসটা টান দেই, তাহলে আমরা অনেকগুলি পন্থা পাবো। এখানে অনেকগুলি রাজনীতি পাবো। 1 নাম্বার রাজনীতি পাবো আমরা দেখব, যদি বামপন্থা চিন্তা করেন, সেখানে আবার রুশপন্থা এবং চীনপন্থা আছে। আচ্ছা, তারপরে ধরেন এখানে আছে, আমি একটু ক্লিয়ারলি বলছি, এখানে আছে ভারতপন্থা,
এখানে আছে পাকিস্তান পন্থা, এখানে আছে আরও অনেক পন্থা আছে, অনেক পন্থার আবার অনেক পলিটিক্যাল এজেন্সি আছে এখানে, এবং তারা সেগুলি নিয়ে এখানে ফর্ম করে, তাদের কর্মসূচি ওভাবে নির্ধারিত হয়, তাদের গঠনতন্ত্র ওই রকম, সব রকমভাবে এটা করা হয় বা এটা আছে। এইটা থাকাটা খুব একটা সমস্যা না, কিন্তু সমস্যা হলো যে বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের স্বার্থ প্রশ্নে, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সব পন্থার কিন্তু মেলবন্ধন থাকতে হবে। আপনি কোনো লোককে এখান থেকে তাড়াইতে পারবেন না, কোনো লোককে এখান থেকে সরাই দিতে পারবেন না, কিন্তু অ্যাসিমিলেশন হইতে হবে। এবং বাংলাদেশ প্রশ্নে যেটা আমাদের শরীফ ওসমান হাদি সবচেয়ে বেশি ভালোভাবে কানেক্ট করতে পারছিলেন, সব পন্থার লোকদেরকে একটা জায়গায় দিয়েই কানেক্ট করা সম্ভব, সেটা হলো বাংলাদেশ। এই ব্যাপারটা আমাদের মাথায় নিতে হবে যে এখন বাংলাদেশের পরিচয় যেটা, বাংলাদেশটা কি আসলে বলেন। বাংলাদেশ আমাদের একটা আলাপ হইতে পারে বাংলাদেশের ইতিহাস নিয়ে। আপনি যখন বাংলাদেশপন্থী রাজনীতির আলাপ করবেন, মানে বাংলাদেশ পন্থার নিয়ে আলাপ করতে হবে আপনাকে। আমি কয়েকটা বইয়ের কথা বলবো এখন। কবি সাহেব যদিও বইয়ের বিরোধিতা করছেন, কিন্তু আমার মনে হয় আমাদের বই লাগবে। বই ছাড়া আমরা আলাপ করতে পারবো না, বা বই পরের প্রজন্মের জন্য হইলেও লাগবে। আমাদের কথাগুলো বইয়ের মাধ্যমে লিখে যেতে হবে। এই যে আমরা এখন কথা বলতেছি, রেকর্ড হইতেছে, এটা একরকম বই, এটা পড়বে বা কেউ শুনবে, কেউ দেখবে, যাই হোক এটার একটা ফরমেশন আছে। তো এখন এই যে আমরা ধরেন আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র আছে, কিন্তু এই 15 খণ্ড, এখন এই 15 খণ্ডের আলাপটা শুরু হয়েছে দেখবেন একদম থেকে, কিন্তু এই 71 সাল থেকে না। আমাদের এখানে ইতিহাস পাঠের সবচেয়ে বড় হলো যে আমাদের এখানে যারাই বুদ্ধিজীবী তারা শুরু করে ইতিহাস 1971 থেকে, অথবা আরেকটু ব্যাকে গেলে কেউ 47 থেকে শুরু করে। কিন্তু ইতিহাসটা শুরু হওয়ার দরকার একদম 1905 সাল থেকে কমপক্ষে, 1905 সাল থেকে কমপক্ষে। তো ওই স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কিন্তু এইটাই শুরু হয়েছে। ওইটা যদি আপনি দেখেন পুরাটা ডকুমেন্টেড, কিন্তু এখানে মানুষের কথা মানে ব্যক্তিগত আলাপ কম, এখানে আলাপ হইতেছে ডকুমেন্টেড, পুরাটাই ডকুমেন্ট। আপনি ডকুমেন্টগুলো পড়লে বুঝবেন যে বাংলাদেশ যে তৈরি হইতেছে, এই তৈরি হওয়ার যে সিলসিলা ওখান থেকে আপনি পাচ্ছেন। ওখানে সবগুলো ডকুমেন্টে এরকম কথা বলে, এবং সবগুলো মানুষের কথা মানে সবগুলো প্রতিষ্ঠানের কথা আছে। এই জন্য আমার আলাপ হইতেছে ইতিহাস নিয়ে আমাদের আলাপ করতে হবে বেশি বেশি। যদি আমরা বাংলাদেশ পন্থা রাজনীতি নির্মাণ করতে চাই, ভবিষ্যৎ দেখতে চাই, তাহলে ইতিহাসকে প্রিয় বিষয় এবং ইতিহাসের আলাপটা খুব জারি রাখতে হবে, যেটা আমাদের আরেফিন খুব সুন্দর করে তুলে আনছে। আমি এটার সাথে সুর মিলায় বলতে চাই যে আমাদের ঐতিহাসিক আলাপগুলো এবং ঐতিহাসিক মানুষগুলো যাদেরকে আমরা ভুলে গিয়েছি, সেই মানুষগুলোকে আমাদের চর্চায়, আমাদের বাস্তবের কাজে, কর্মে, কর্মসূচিতে সবসময় রাখতে হবে। দেখবেন হাজী শরীয়তুল্লাহর এত বড় অবদান, কিন্তু হাজী শরীয়তুল্লাহর নামে ঢাকা সিটিতে কি আছে আপনি চিন্তা করেন, দেখেন তো কি আছে? একটা জিনিস নাই। তিতুমিরের নামে একটা কলেজ আছে, তা পাকিস্তান সরকার করছে অনেক আগে, সে 68 সালে, কিন্তু হাজী শরীয়তুল্লাহর নামে কি আছে? অত হাজী শরীয়তুল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেন শরীয়তুল্লাহর নাম জানে, কিন্তু শরীয়তুল্লাহ নিয়ে এত বড় 2 বিলিয়ন মানুষ বাস করে, এই শরীয়তুল্লাহর বংশধররা তারা এখানে কি করছে? আমরা দেখেন বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করবো আমরা, অথচ শরীয়তুল্লাহর নামে আমরা কিন্তু এই সিটিতে কিচ্ছু করতে পারি নাই, কিছু নাই। এইটা হলো বাংলাদেশপন্থী রাজনীতিকে হত্যা করা হয়েছে। আমি বলবো একটা এরকম ঐতিহাসিক পার্সনকে আমাদের তুলে আনতে হবে, এবং তাদের অবদান কর্মের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান নির্মাণে যাইতে হবে। আদারওয়াইজ বাংলাদেশপন্থী রাজনীতি কোনো দিন দাঁড়াবে না। ইতিহাসকে স্মরণ করলে, ঐতিহাসিক ব্যক্তিকে স্মরণ করলে আবার ইতিহাস নির্মাণ হবে, কারণ ইতিহাস বারবার নিজের গতিতে আপন আয়নায় আবার ফিরে আসে। আচ্ছা, এরপরের আলাপটা আমার হইতেছে, পরের পয়েন্টটা আমি যাইতে চাই, সেটা হলো বাংলাদেশের ভূগোলের আলাপ। ভূগোলের আলাপ না করলে, বাংলাদেশের ভূগোলের আলাপ যদি না করেন, বাংলাদেশপন্থী রাজনীতি হবে না। বাংলাদেশের ভূগোল বিচ্ছিন্ন করার চেষ্টা আছে, খুব সচেতনভাবে আছে। বাংলাদেশের এই ভূগোল অর্জন হয়েছে এমনি এমনি না। এই বাংলাদেশের ভূগোল অর্জন হওয়ার পিছনে গণভোট আছে, এই বাংলাদেশের ভূগোল অর্জন হওয়ার পিছনে রক্ত আছে, এই বাংলাদেশ এর ভূগোল অর্জন হওয়ার পিছনে বা এই মানচিত্র অর্জনের পেছনে আমাদের পূর্বপুরুষদের এত পরিমাণ ত্যাগ এবং এত পরিমাণ পরিশ্রম, এত পরিমাণ তাদের তিতিক্ষা আছে, যেইটা আমরা ইতিহাসেই শুধু পড়ি, কিন্তু যদি বাস্তবে আমরা ওই জিনিসটাকে ফিল করতে না পারি, তাহলে কখনোই কিন্তু আমরা এই ভূগোল রক্ষা করতে পারবো না।
বাংলাদেশপন্থী রাজনীতির আরেকটা মৌলিক উপাদান হইতেছে আমাদের মানচিত্র সুন্দরভাবে সফলভাবে এইটাকে রক্ষা করা। এইটা যদি রক্ষা করতে না পারি তাহলে বাংলাদেশপন্থী রাজনীতি হবে না। সুতরাং বাংলাদেশের এই ভূগোল রক্ষার জন্যে আমাদের সচেতন আলাপ দিতে হবে এবং সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে। এরপর আরেকটা পয়েন্টে আমি যাইতে চাই, সেইটা হলো বাংলাদেশের ভাষা। এখানে অনেক আলাপ হয়েছে যে আমাদের সংস্কৃতি এই সেই, তো আমি দুইটা মূল জিনিস নিয়ে আলাপ করব। একটা হলো ভাষা, এই বাংলা ভাষার উপর যদি আমরা যারা এখানে আছি বা আমাদের এই মতো করে যারা চিন্তা করে, তারা যদি বাংলা ভাষার উপরে ভালো আমি দখল বলবো না, দক্ষতা যদি অর্জন করতে আমরা না পারি, তাহলে যাদের বিরুদ্ধে আমরা বলছি যে উপনিবেশ যারা কায়েম করতে চায় বা করছে বা মনস্তত্ত্ব নিয়ে আমাদের এখানে হাজির আছে, তাদের মোকাবেলায় আমরা কিচ্ছু করতে পারবো না। আমি সতর্কবাণীটা দিতে চাই। যদি আমরা শুধু আবেগে আলাপ করলে হবে না, আমাদের বাংলা ভাষার পুরোপুরি দক্ষতা এবং দখল নিতে হবে। যদি আপনি দক্ষতা এবং দখল নিতে পারেন এবং রচনা ওইভাবে সামনে আনতে পারেন, তাহলে আপনার চিন্তা অটোমেটিক্যালি জেনারেশনের মধ্যে ইনপুট করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। আদারওয়াইজ যদি বাংলা ভাষার দক্ষতা এবং ভাষার উপরে আপনার দখল না থাকে, তাহলে আপনি কোনোদিনও এই ভূখণ্ডে এই অঞ্চলের মানুষের সাথে কানেক্ট করতে পারবেন না। এই জন্য ভাষার দক্ষতা এবং দখল দুইটাই লাগবে। আমরা যদি 10 লাইন লিখি, তার মাঝে যদি 10টা ভুল হয়, 20টা ভুল হয় এবং সেই ভুলগুলো এত 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 বেশি প্রকট, যেটার কারণে আমরা আসলে কোথাও দাঁড়াইতে পারবো না। আমাদের দুই রকম জিনিসই লাগবে। একটা হলো এই যে আমরা যে আলাপ করতেছি, পাবলিক টক করতেছি, এটা ঠিক আছে। আর একটা হলো যে এটা আবার মানুষ বাসায় গিয়ে কিন্তু অনেক চিন্তা করে, তখন সে সুন্দরভাবে একটু আরাম করে পড়তে চায়। ওই পড়ার জিনিসটা আমাদের দিতে হবে। আমাদের যেমন নজরুলের রচনা সেই বিদ্রোহ লাগবে, আবার আরাম কেদারায় বসে পড়ার আলাপও লাগবে। আমরা কিন্তু একটা দিতে পারতেছি হয়তো, কিন্তু আরেকটা দিতে পারতেছি না। ওই জায়গায় কিন্তু হাত দিতে হবে, ওই জায়গাগুলোতে আমাদের হাত দিতে হবে। ভাষার দখল আমাদের নিতে হবে, তাহলে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড়াবে। এরপরে সংস্কৃতি এবং ঐতিহ্য। আমাদের ঐতিহ্যে এই ঐতিহ্য কিন্তু বিপদমুখী। আমাদের ঐতিহ্য খুব বিপদাপন্ন আছে। আমাদের যেগুলো ঐতিহ্য, ধরেন মিলাদ শরীফের কথা আমি বলি, আমি নানান রকম কথা আছে এর বিরুদ্ধে, আপনি অনেক কথা বলতে পারবেন, অনেক রকম। আমি লিখেছি শরীফ ওসমান হাদি যে 10 কারণে গুরুত্বপূর্ণ, আমি 10টা কারণ বলেছি, তার মধ্যে এইটা একটা, যে সে যে সুন্দর করে দরুদ পড়তে পারলো। আপনি নানা রকম ফতোয়ার অনেক রকম প্রয়োগ করে আপনি এটাকে নানা কিছু বলতে পারবেন, কিন্তু এর আবেদন মূলত পলিটিক্যাল, ধর্মীয় না। এর আবেদন মূলত পলিটিক্যাল, ধর্মীয় না। এই জন্য এটাকে আপনি ধর্মীয় চিন্তায় নিয়ে আসলে সেটা হয়তো বেদাত এই সেই নানান কথা বলতে পারবেন, কিন্তু আমাদের ঐতিহ্যগুলো আরও অনেক ঐতিহ্য আছে। এই যে আমরা একটা ঐতিহ্য এখন আমাদের সামনে ভক্ষণ করতেছি, এই শহরে এই জিনিসটা ফিরিয়ে আনা, এটাই হলো বাংলাদেশপন্থী রাজনীতি। এই শহরের মানুষ আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় আমাদের শেকড় থেকে, কিন্তু শেকড় টেনে তুলে আনতে হবে এই শহরের ভেতরে, তাহলে এই ঢাকা শহরের শেকড় এই গ্রাম পর্যন্ত বিস্তৃত হবে। এই জন্য আমার আলাপ হচ্ছে এই ক্ষেত্রে যে আমাদের যতগুলো ঐতিহ্য আছে, সমস্ত ঐতিহ্যকে দ্বিধাহীন চিত্তে এবং 100% এটাকে কনফিডেন্সের সঙ্গে আমল করতে হবে এবং এইটাকে চর্চাটা ছড়াই দিতে হবে আমাদের জেনারেশনের মধ্যে। যদি ঐতিহ্যের চর্চা আমাদের যেটা বাপ দাদা পূর্বপুরুষ করে আসছে, সেইটাকে ধর্মীয় চিন্তায় নাজায়েজ বা বেদাত এইগুলো না বলে বরং আমাদের ওইটাকে চর্চা নিতে হবে, এটা বিশ্বাসের সংযোগ ছাড়াই, এটা আমাদের দ্বিধাহীন চিত্তে করতে হবে। তাহলে আমরা খুব দ্রুত মানুষের সঙ্গে কানেক্ট করতে পারবো এবং আমাদের রাজনীতি দাঁড়ায় যাবে, মানে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড়াবে। আদারওয়াইজ কিন্তু দাঁড়াবে না। আপনি কালচার নির্মাণ করতে না পারলে, যেখানে অন্যরা কমফোর্ট ফিল করবে, আপনার ভিন্ন মতের লোকেরা, আপনার সাথে যারা রাজনীতিতে একমত না, তাদেরকেও আপনি ওই ঐতিহ্য দিয়ে একসাথে মিলাইতে পারবেন। এই যে হাদির যে ঈদ মিছিলের কথা, ঈদ মিছিল যে শুরু করলেন, এটা তো আপনি আমাদের এখানে নাই, অনেক আগে ছিল, কিন্তু এটা বন্ধ হলো, এটা চালু করতে হবে। এরকম সহ আরও অসংখ্য বিষয় আপনি পাবেন। আমাদের শবে বরাত, আমাদের অনেক কিছু আছে, এগুলি আপনি নানাভাবে করতে পারবেন, কিন্তু এই বদ্ধ পরিবেশ তৈরি করলে মানুষ আবার কিন্তু বিট্রে করবে এবং ওই জিনিসটাই গ্রহণ করবে, যে জিনিসটা খারাপ, যেটা আমরা প্রতিরোধ করতে চাচ্ছি। সুতরাং আমার আলাপটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যগুলো আমাদের খুব শক্তভাবে ধরতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে। এখন আসেন, আমি 4টা কথা বলবো, 4টা পয়েন্ট বলে আমার শেষ করব। একটা হলো যে ন্যাশনাল কনসেনসাস যদি বিল্ডিং করা না যায়, একটা সমঝোতা যদি তৈরি করা না যায় সব তরুণদের মধ্যে, আমরা যারা আলাপ করছি এখানে আমরা সহ,
যে আমাদের কমন কিছু গোল যদি আমরা তৈরি করতে না পারি, যেইটা আমরা নন নেগোশিয়েবল পয়েন্ট, এইটা যদি আমরা আলাপ করতে না পারি, এটা আমাদের যদি সাধারণ কনসেনসাসে না থাকে, তাহলে কিন্তু আমরা বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে পারবো না। যত পক্ষ আছে সমস্ত পক্ষের এই আলাপ হইতে হবে যে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হলে আমাদের একটা সাধারণ কমন গোল সেট করে সেটার উপরে একমত থাকতে হবে, মোটামুটিভাবে একমত থাকতে হবে। এরপরের আলাপ হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং না করলে আপনি বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে পারবেন না। বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশ যে এখন ভঙ্গুর অবস্থায় আছে, এইটার মূল কারণ হচ্ছে আমাদের এখানে ইনস্টিটিউশন বিল্ডিং হয় নাই। আমরা অনেক কিছু করছি, আমাদের যতগুলি ইনস্টিটিউশন, ভালো ইনস্টিটিউশন, ধরেন আমরা যেই প্রাঙ্গণে দাঁড়ায় আছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মনে গর্বের একটা প্রতিষ্ঠান বা আমাদের একটা ইনস্টিটিউশন। এটার অবস্থাটা কি আপনারা সবাই ভালো জানেন। এরপরে যত হয়েছে, এরপরে যত ইনস্টিটিউশন, সমস্ত ইনস্টিটিউশন প্রপারলি ফাংশন করে না। এইটা ফাংশন করাইতে হবে এবং নতুন প্রতিষ্ঠান দাঁড় করাইতে হবে, নতুন মডেল দাঁড় করাইতে হবে। যদি সমস্ত প্রতিষ্ঠান, আমাদের সাংবিধানিক এবং আমাদের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো প্রপারলি ফাংশন করায়, এই এজেন্ডা বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে তাদের এজেন্ডাভুক্ত থাকতে হবে, তাহলে বাংলাদেশপন্থী রাজনীতি অটোমেটিক্যালি দাঁড়ায় যাবে। মানে ন্যাশন বিল্ডিংয়ের আগে ইনস্টিটিউশন বিল্ডিং করতে হবে। ইনস্টিটিউশন বিল্ডিং করলে ন্যাশন এমনিতেই বিল্ডিং হবে। এইটা আমার আলাপ। এরপরের আলাপ দুইটা পয়েন্ট। একটা হলো যে আমরা যা কাজ করি, যত কিছু করি, এই সব কিছুর মধ্যে আমাদের একটা জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে যে আমরা প্রফেশনালিজম সুন্দরভাবে করব। যা করব ভালোভাবে করব, খুব সুন্দরভাবে করব, চমৎকারভাবে করবো। ইনক্লাব সেন্টারের যে এটা দেখলাম, এত সুন্দর করে গুছানো হয়েছে জিনিসটা, যে কাউকে অ্যাট্রাক্ট করে। তা আমরা যে কাজ করি না কেন, আমার একটা ছোট্ট কাজও যেন সবচেয়ে সুন্দরভাবে, এইটাই রাজনীতি। আপনি যদি সুন্দরভাবে কোনো কাজ করতে পারেন রাজনীতিতে, তাহলে সেই কাজটা সবাই গ্রহণ করবে এবং সবাই ওই জায়গায় এসে আরাম পাবে, কমফর্ট ফিল করবে এবং বলবে যে জিনিসটা ভালো হয়েছে। এই প্রশংসাটা আমরা যেন অন্যের কাছ থেকে পাই, যে আমার সাথে ভিন্নমত পোষণ করে। এই জন্য প্রফেশনালিজম আমাদের ফিরে আনতে হবে আমাদের রাজনীতিতে, আমাদের আলাপে, আমাদের সমস্ত জায়গায়। আর মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। আর লাস্ট পয়েন্ট আমি শেষ করছি যে জাস্টিস যদি আমরা না আনতে পারি, জাস্টিস না আনলে আমরা এই সোসাইটি রাখতে পারবো না, আমাদের কমিউনিটি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি পরিষ্কার কণ্ঠে এই জিনিসটা সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের এইখানে পরিবারের, সমাজে এবং পুরা মুসলিম কমিউনিটি বলেন আর হিন্দু কমিউনিটি বলেন, সমস্ত জায়গায় একটা জিনিসই আপনি পাবেন, যে এখানে সব রকম সব কিছু আমরা করছি, চলছি, ফিরছি, খাচ্ছি, সব আছে, কিন্তু আমাদের সোসাইটিতে কমনলি জাস্টিসের ধারণাই নাই। জাস্টিস প্রতিষ্ঠা তো দূরের কথা। এই জন্য আমি তরুণদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যদি আমরা জাস্টিস করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশপন্থীর রাজনীতি ভবিষ্যতে অবশ্যই দাঁড়াবে। যদি হাদির জন্য জাস্টিস করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড়াবে না। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনতেছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। লম্বা আলাপ হচ্ছে আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ভাই আরেকটা আছে মনে হয়। যাই হোক, এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা বা আলোচক আজকে আমাদের